আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিস্টার অ্যান্ড মিসেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে এত সুন্দর করে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের আগ্রহের জন্য আমরা আজকে নতুন করে শুরু করছি MP3 বাংলাদেশ এফার্টস নিয়ে। বাংলাদেশে আপনারা আমাদের ইন্টারন্যাশনাল এফার্টস মানে ইন্টারন্যাশনাল বিষয়গুলিতে অনেকেই কমেন্ট করেছেন বাংলাদেশ বিষয়গুলি নিয়ে, বাংলা বাংলা নিয়ে আলোচনা করার জন্য বা ভিডিও দেওয়ার জন্য করে আমরা আপনাদের কমেন্টের জন্য করে আমরা নতুন করে শুরু করেছি বাংলাদেশ বিষয়গুলো নিয়ে বা MP3 বাংলাদেশ এফার্টস নিয়ে। আমরা প্রথমেই আলোচনা করব বাংলার ইতিহাসকে নিয়ে। বাংলার ইতিহাসের প্রথমে আছে প্রাচীন যুগ, প্রাগৈতিহাসিক যুগ, যেটা বাঙালি জাতির উৎপত্তি কোথায়, বাংলার উৎপত্তি কোথায়, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। বাঙালি জাতির উৎপত্তি সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়: প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী। আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও ভেটচিনীয় এ চারটি শাখা বিভক্ত ছিল। নিগ্রোদের মতো দেহযুক্ত এক আদিম জাতি এদেশে বসবাস করত। এরাই ছিল সাঁওতাল, এরাই ভিল, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি জাতির পূর্বপুরুষ। অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। কেউ কেউ তাদের নিষাদ জাতীয় বলে থাকেন। প্রায় ৫,০০০ বছর পূর্বে ইন্দো চীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি নেগ্রিটোনের উৎখাত করে। অস্ট্রিক জাতির সমকালে বা কিছু পরে প্রায় ৫,০০০ বছর পূর্বে দ্রাবিড় জাতি এ দেশে আসে। সভ্যতার উন্নতর বলে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে। অস্ট্রিক দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় ও ভোটচিনীয় জাতির সংমিশ্রণ ঘটে। বাংলাদেশে আর্যকরণের পরেই এদের আগমন ঘটে বলে বাঙালির রক্তে এদের মিশ্রণ উল্লেখযোগ্য নয়। গারো, কোশ, ত্রিপুরা, চাকমা ইত্যাদি এ গোষ্ঠীভুক্ত। অস্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠীর মিশ্রণে যে জাতির প্রভাব চলছিল তার সাথে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে তুলেছে বাঙালি জাতি। আমরা যদি শখটা দেখি বুঝতে পারবো। নেগ্রিটো, সেখান থেকে অস্ট্রিক বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে। দ্রাবিড়, ভুটাচিনীয়, মঙ্গোলীয়, সেখান থেকে আসে দুটো ভাগ হয়ে যায়: প্রাক আর্য নরগোষ্ঠী, অনার্য গোষ্ঠী ও আর্য গোষ্ঠী। এই গোষ্ঠীর থেকে আসে বাঙালি, তার মাঝখানে আরবি, তুর্কি, ইরানি, হাবশি, আফগান ও মুঘল বিভিন্ন গোষ্ঠী আসে। আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমান এশিয়া ও ইরানে, মধ্য এশিয়া ও ইরানে। ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে। সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতকে বা তার কিছু আগে আর্যরা বাংলায় আসতে শুরু করে। আর্যরা সনাতনী ধর্মাবলম্বী ছিল, তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর দিকে সেমীয় গোত্রের আরবীয়রা ইসলাম ধর্ম প্রচার ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে মিশ্রিত হয়। তাদের অনুকরণে নেগ্রিটো রক্তবাহী হাবশিরাও এদেশে আসে। এমনইভাবে অন্তত ১,৫০০ বছরের অনুশীলন, গ্রহণ, বর্জন ও রূপান্তরীকরণের মাধ্যমে বাঙালি জাতির উৎপত্তি। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীভুক্ত। এখান থেকে বিভিন্ন সময় যে সকল প্রশ্ন এসেছে আমরা তা নিয়ে আলোচনা করব। কোন গোষ্ঠী থেকে বাঙালির জাতির প্রধান অংশ গড়ে ওঠে? অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? নিষাদ। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ইরান। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমির অঞ্চলে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল? বেদ। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয়। বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ মঙ্গোলয়েড। বাংলার প্রাচীন জনপদ। বাংলা নামের একটি অখণ্ড দেশের জন্ম একবারে হয়নি। এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্য দিয়ে। গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬টি জনপদের কথা জানা যায়। জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হলো পুন্ড্র। আমরা বাংলার জনপদগুলো নিয়ে আলোচনা করব।
প্রাচীন জনপদ বর্তমান অবস্থান। প্রাচীন জনপদ ছিল পুন্ড হিসেবে আমরা জানি বৃহত্তর বগুড়া মস্তানগড়, যেটা রাজশাহী, রংপুর, দিনাজপুর। বরেন্দ্র বলতে জানি রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশ, রাজশাহী জেলার উত্তর অংশ, বগুড়ার পশ্চিম অংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ। বঙ্গ বৃহত্তম ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালীকে বঙ্গবন। সমতট পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলা, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী যেটাকে আমরা সমতট হিসাবে চিনি। চন্দ্রদ্বীপ বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাটকে আমরা চন্দ্রদ্বীপ বলি। গৌড় মালদহ, মুর্শিদাবাদ, বীরপুর, বর্ধমান, চাঁপাইনবাবগঞ্জকে আমরা গৌড় বলি। রাঢ় পশ্চিম বাংলার দক্ষিণাংশ বর্ধমান জেলাকে আমরা রাঢ় বলি। হরিকেল সিলেট ও চট্টগ্রামকে হরিকেল বলি। ঐতরয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। মোগল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল তার আইনে আকবরী গ্রন্থে দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন। তিনি বাংলা শব্দের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন যে এদেশের প্রাচীন নাম বঙ্গ, এর সাথে বাঁধ বা জমির সীমানা সূচক আল বা আল বা গ্রামের ভাষায় বলা হয় আইল প্রত্যয়ের যুগে বাংলা শব্দ গঠিত করা হয়। প্রাচীন ভারতীয় ইতিহাস গ্রন্থের মাধ্যমে অন্যতম কলহনের লেখা রাজতরঙ্গিনী মৌর্য আমল থেকে শুরু করে পরবর্তী অনেক ঘটনা, বিশেষ করে কাশ্মীরের রাজাদের কাহিনী বিস্তারিত বাংলা লেখক উক্ত গ্রন্থে লিখেছিলেন। এই সকল বিষয় থেকে যেগুলো প্রশ্ন এসেছে, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? 15। বগুড়া প্রাচীন বাংলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? 15। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। বর্তমানে বৃহত্তর ঢাকা কোন জেলার অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীনকালে সমতল বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। প্রাচীন বাংলার নিম্নতম কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত ছিল? সমতট। বর্তমানে বৃহত্তম বরিশাল ও ফরিদপুর এলাকার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে? উত্তর পশ্চিমবঙ্গ। রাজশাহীর উত্তর অংশ, বগুড়া পশ্চিম অংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশ। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? রাজশাহী বিভাগে। বরেন্দ্র বলতে কোন অঞ্চলকে বোঝায়? রাজশাহী। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কি? হরিকেল। সিলেট প্রাচীন জনপদের নাম কি? হরিকেল। হরিকেল জনপদ চট্টগ্রাম ও সিলেটের সমর্থকগণ। হরিকেল জনপদ সিলেটের সমর্থকগণ। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম কি? রাঢ়। চারটার মধ্যে রাঢ় দেওয়া আছে। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত বর্ধমানে। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতরয় অরণ্যকে। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আইনে আকবরী। রাজত্ব রঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? কলহন। আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে আক্রমণ। আলেকজান্ডার জাতিতে ছিলেন আর্য গ্রিক। তিনি ছিলেন ম্যাডেসনের রাজা ফিলিস্তিনের পুত্র। বাল্যকালে তিনি প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের নিকট গৃহশিক্ষা লাভ করেন। খ্রিস্টপূর্ব 335 অব্দে ফিলিপাইনে মৃত্যু হলে আলেকজান্ডার ম্যাডেসনের সিংহাসনে আরোহণ করেন। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারতবর্ষ আক্রমণ করেন। খ্রিস্টপূর্ব 325 অব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয়। আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য উপমহাদেশে গ্রিক প্রধানের অবসান ঘটান। সক্রেটিস ছাত্র ছিলেন প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার। এদের জীবনী নিয়ে এবং বিস্তারিত আলোচনা জানতে আমাদের ইন্টারন্যাশনাল অধ্যায়ে বা বৈদেশিক আলোচনায় MP3-তে আমাদের একটা ভিডিও বানানো আছে, চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই তিনজনের সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের জীবনী নিয়ে এই সকল বিষয় থেকে যে যেগুলো প্রশ্ন এসেছে আমরা আলোচনা করব। মোহাম্মদ আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? ব্যাবিলন। বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? গ নম্বর এরিস্টটল। বাংলায় মৌর্য যুগ। চন্দ্রগুপ্ত মৌর্য ভারতীয় উপমহাদেশের প্রথম সম্রাজ্যের নাম মৌর্য সম্রাট। চন্দ্রগুপ্ত মৌর্য
খ্রিস্টপূর্ব 321 অব্দে মগধের সিংহাসনে আরোহণের মাধ্যমে ভারতের মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের প্রধান সম্রাট। পাটলিপুত্র ছিল তার রাজধানী। চাণক্য ছিলেন তার প্রধানমন্ত্রী। চাণক্যের বিখ্যাত ছদ্মনাম ছিল কৌটিল্য, যা তিনি তার বিখ্যাত সংস্কৃত গ্রন্থ আর্যশাস্ত্র এই গ্রন্থে রাষ্ট্রশাসন ও কূটনৈতিক কৌশলের সারসংক্ষেপে এই অর্থশাস্ত্র। তিনি আলেকজান্ডারের সেনাপতি ও সিলিউকসকে পরাজিত করে উপমহাদেশ হতে গ্রিকদের তাড়িয়ে দেন। সম্রাট আশিক 273 থেকে 232 অব্দ পর্যন্ত। মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন অশোক। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে। অঞ্চলটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়েছিল। প্রাচীন পুণ্ড্রনগর ছিল এ প্রদেশের রাজধানী। মহস্থানগড়ে সম্রাট অশোকের একটি শিলালিপি পাওয়া গেছে। কলিঙ্গের যুদ্ধ সম্রাট অশোকের জীবনে এক মাইলস্টোন ছিল। এক মাইলস্টোন যুদ্ধ কলিঙ্গ রাজ সম্পূর্ণ পরাজিত হন এবং 1 লক্ষ লোক নিহত হন। কলিঙ্গ যুদ্ধের রক্তস্রোতে অশোকের মনে গভীর বেদনার রেখাপাত হয়। তখন কৃতকর্মের অনুশোচনায় মুহম্মদ অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন। তার শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃত পায়। তার চেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের মর্যাদা পায়। এজন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। পাটলিপুত্র রাজধানী ছিল মৌর্যদের। কৌটিল্য কার নাম? প্রাচীন আর্য অর্থশাস্ত্রবিদ। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অর্থশাস্ত্রের লেখক কে? কৌটিল্য। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য। কোন যুদ্ধে ভারত ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাল কাকে বলা হয়? অশোককে। বাংলায় গুপ্ত যুগ। গুপ্ত যুগে প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয়। এ যুগে সাহিত্য, বিজ্ঞান ও শিল্পের উন্নতি হয়। প্রথম চন্দ্রগুপ্ত 320 থেকে 340 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতের চন্দ্রগুপ্তের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। তিনি 320 সালে পাটলিপুত্রের সিংহাসনে আরোহণ করেন। সমুদ্রগুপ্ত। চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত পাটলিপুত্র পাটনার সিংহাসনে বসেন। তিনি ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। তাকে প্রাচীন ভারতে নেপালিনীয় বলা হয়। তার আমলে সমতট ছাড়া বাংলাদেশের অন্যান্য জনপদ ও গুপ্ত সাম্রাজ্যের অধীনে ছিল। গুপ্ত অধিকৃত বাংলার রাজধানীও ছিল পুণ্ড্রনগর। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের মৃত্যুর পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত পাটলিপুত্রের সিংহাসনে বসেন। তিনি মালবের উড্ডয়নীদের সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। বিক্রমাদিত্য ছিল তার উপাধি। অনেক প্রতিভাবান ও গুণ ব্যক্তি তার দরবারে সমবেত হয়েছিলেন। এর মধ্যে প্রথম 9 জনকে নবরত্ন বলা হয়। তার সবাই কালিদাস, বিশাখ দত্ত, নাগার্জুন, আর্যদের সিদ্ধসেন, দিবাকর প্রমুখ কবি সাহিত্যের সমাবেশ ঘটে। অর্যভট্ট এবং বরাহমিহির ছিলেন বিখ্যাত বিজ্ঞানী। আর্যভট্ট অন্য সবার আগে পৃথিবীর আহ্যিক ও বাহ্যিক গতি নির্ণয় করেন। আর্যভট্টের গ্রন্থের নাম আর্য সিদ্ধান্ত। বরাহমিহির ছিলেন একজন জ্যোতিষবিদ। তার বিখ্যাত গ্রন্থের নাম বৃহৎ সংহিতা। 6শ শতকের প্রথমার্ধে ভারতের বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। মধ্য এশিয়ার দুর্ধর্ম যাযাবর জাতি হুনদের আক্রমণে টুকরো টুকরো হয়ে যায় গুপ্ত সাম্রাজ্য। কোন যুগে প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ। কোনটি প্রাচীন নগরী নয়? বিশাখাপট্টনম। গুপ্ত পরবর্তী যুগ। গুপ্ত বংশ পতনের পর বাংলার দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। এর একটি ছিল প্রাচীন বঙ্গরাজ্য। রাজ্যটির অবস্থান ছিল দক্ষিণ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল। দ্বিতীয় স্বাধীন রাজ্যের নাম গৌড়। এর অবস্থান ছিল বাংলার পশ্চিম ও উত্তরের অঞ্চল জুড়ে। স্বাধীন বঙ্গরাজ্য। প্রাচীনকালে রাজারা তাদের পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা ও নির্দেশ দিতেন। এগুলোকে তাম্রশাসন বলা হয়। স্বাধীন বঙ্গরাজ্য আমলের এ ধরনের 60টি তাম্রশাসন লিপিবদ্ধ পাওয়া যায়। স্বাধীন গৌড় রাজ্য। গুপ্ত রাজাদের অধীনে বড় ধরনের অঞ্চলের শাসনকর্তাকে বলা হয় মহাসমস্ত।
শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজ্যের মহাসেন গুপ্তের একজন মহাশশাঙ্ক। শশাঙ্ক গৌড়ের রাজা হয়েছিলেন ৬০৬ সালে কিছু আগে। তিনি প্রাচীন বাংলার জনপদের গৌড় নামে একত্রিত করেন। শশাঙ্কের উপাধি ছিল রাজাধিরাম। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। শশাঙ্ক রাজধানী স্থাপন করেন কর্ণসুবর্ণে। এটি ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলায়। হর্ষবর্ধন ৬০৬ থেকে ৬৪৭। হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা। এ সময় কৌণ্ডিন্য ছিল এদেশের রাজধানী। এটি অত্যন্ত সুন্দর। তার সময়ে বিখ্যাত সাহিত্যিক ছিলেন বনভট্ট। বনভট্টের বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? ২টি। প্রাচীনকালে এদেশের নাম কী ছিল? বঙ্গ। প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন রাজা শশাঙ্ক। বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে? ষষ্ঠ শতকে। ধারণা করা হয় প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ। প্রাচীন বাংলায় প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? শশাঙ্ক। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? শশাঙ্ক। বাংলায় প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। এ সময় বাংলাদেশ, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন ছিল গৌড়। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। প্রাচীন বাংলা কোন এলাকায় কর্ণসুবর্ণ নামে পরিচিত হতো? মুর্শিদাবাদ। শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন সামন্ত। বন্ধুরা, আজকে আলোচনা এ পর্যন্তই। আমরা পরবর্তী আলোচনা করব পাল বংশ নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, মিস্টার অ্যান্ড মিসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এছাড়াও আমাদের আইসিটি বিষয় নিয়ে কিছু ভিডিও করা আছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে ভিডিও করা আছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।